আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 231607। কোর্সের নাম আধুনিক ইউরোপের ইতিহাস। লেকচার নাম্বার 1। লেকচারের শিরোনাম ইতিহাসে যুগ বিভাজন, প্রেক্ষিত আধুনিক ইউরোপ। আমি ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, এমসি কলেজ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগেই বলা হয়েছে আজকের লেকচারের শিরোনাম ইতিহাসে যুগ বিভাজন। আমরা জানি ইতিহাসে যুগ বা কাল পর্ব দুই প্রকার। কি কি সেই প্রকারগুলো এখন আমরা জেনে নেব। এক, প্রাগৈতিহাসিক যুগ। 2, ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ মানে কি? যে যুগের ইতিহাস লিখিত নাই, যে যুগের ইতিহাস জানার জন্য আমাদেরকে লিখিত উৎসের বাইরে যে উৎসগুলো আছে এগুলোর উপর নির্ভর করতে হয়। তারপর ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগ কি? যে যুগের ইতিহাস লিখিত আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জেনে নিব প্রাগৈতিহাসিক যুগ কি। প্রাগৈতিহাসিক যুগকে পাথরের যুগও বলা হয়। আর ঐতিহাসিক যুগকে মানব সভ্যতার যুগও বলা হয়। এখন আমরা জেনে নেব প্রাগৈতিহাসিক যুগ বা পাথর যুগের প্রকারভেদ সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাথরের যুগ। আগেই বলা হয়েছে প্রাগৈতিহাসিক যুগকে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগ 3 প্রকার। পুরুপলীয় যুগ, মধ্যপলীয় যুগ, নবপলীয় যুগ। পুরুপলীয় যুগ মানে হলো পুরান পাথরের যুগ। মধ্যপলীয় যুগ হলো পুরান পাথরের যুগ এবং নতুন পাথরের যুগের মাঝামাঝি যে সময়, এটাকে বলা হয় মধ্যপলীয় যুগ। আর নবপলীয় যুগ মানে নতুন পাথরের যুগ, অর্থাৎ পাথরের যুগের শেষ পর্যায় এবং ঐতিহাসিক যুগের প্রথম পর্যায়, এটাকে বলা হয় নবপলীয় যুগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব ঐতিহাসিক যুগ সম্পর্কে। ঐতিহাসিক যুগ কাকে বলে?
যেহেতু বলা হয়েছে প্রাগৈতিহাসিক যুগকে বলা হয় পাথরের যুগ, এমনি ভাবে ঐতিহাসিক যুগকে বলা হয় মানব সভ্যতার যুগ। মানব সভ্যতার যুগ, মানুষ প্রথমে ছিল বন্য দশায়, বন্য দশা থেকে বর্বরতা দশায় আসে, বর্বরতা দশায় থেকে সভ্যতা রূপে ফিরে আসে। অর্থাৎ এই ঐতিহাসিক যুগে মানব সভ্যতা পরিপূর্ণতা লাভ করে। পরিপূর্ণতা লাভ করে কিভাবে? মানুষ প্রথম ছিল বন্য দশা, বন্য দশা থেকে মানুষে আসে বর্বরতা অবস্থায়, বর্বরতা থেকে প্রকৃত সভ্যতার বৈশিষ্ট্যগুলো সভ্যতার যুগে দেখা যায়। এরপর যে আরেকটি জিনিস আমরা জেনে নেই, সভ্যতা কি? সভ্যতা শব্দের অর্থ উন্নত জীবন ব্যবস্থা। আবারও বলছি, সভ্যতা শব্দের অর্থ উন্নত জীবন ব্যবস্থা। সভ্যতা এবং সংস্কৃতি দুটি শব্দ প্রায় কাছাকাছি, অর্থ প্রায় একই, তবে পার্থক্য কিছুটা আছে। সেটা হলো এই, আমরা জানি সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি হলো মানুষের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, উঠানামা, এগুলোকে বলা হয় সংস্কৃতি। আর সভ্যতা উন্নত জীবন ব্যবস্থা। উভয়ের মধ্যে পার্থক্য হলো এই, সভ্যতা হলো বাহ্যিক দিক আর সংস্কৃতি হলো আত্মিক দিক। সভ্যতাকে পরিমাপ করা যায় কিন্তু সংস্কৃতিকে পরিমাপ করা যায় না। কিভাবে? তার উদাহরণ হলো এই, কেউ একটি বিল্ডিং করলো, এই বিল্ডিংকে নকল ফলো করে আরেকজন আরেকটি বিল্ডিং ফলো করলো। অর্থাৎ আমি এটা কি বোঝাতে চাচ্ছি এইভাবে যে সভ্যতার হুবহু পরিমাপ করা যায় কিন্তু সংস্কৃতি পরিমাপ করা যায় না, যেহেতু এটা বিতর্কিত ব্যাপার। তো ইতিহাস পাঠে জানা যায় সভ্যতার দুটি লক্ষণ। এক, লিখন পদ্ধতির আবিষ্কার। দুই, শহরের উদ্ভব। তো সভ্যতার মাপকাঠি দুটি, এক, লিখন পদ্ধতির আবিষ্কার, দুই, শহরের উদ্ভব। তা আমরা জানি পৃথিবীতে প্রাচীন অনেকগুলো সভ্যতা আছে। মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, চৈনিক সভ্যতা। এই প্রাচীনতম চারটি সভ্যতার মধ্যে সবচেয়ে বেশি প্রাচীন মিশরীয় সভ্যতা। আরো অনেক সভ্যতা গড়ে ওঠে, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা। এই সভ্যতা গুলোর দিকে যখন নাকি আমরা তাকাবো, এখানে দেখি যেমন মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার দুটি লক্ষণ, যেহেতু বলেছিলাম সভ্যতার দুটি দিক, লিখন পদ্ধতির আবিষ্কার এবং শহরের উদ্ভব। মিশরীয়রা আমরা জানি একটি লিখন পদ্ধতি আবিষ্কার করে। মিশরীয় লিখন পদ্ধতিকে বলা হয় হায়ারোগ্লিফিক। এর অর্থ হলো পবিত্র লিপি। তারা প্রথম চিত্রভিত্তিক লেখা শুরু করে, তারপরে আস্তে আস্তে তারা বর্ণভিত্তিক লেখার আবিষ্কার করে। এমনিভাবে মেসোপটেমিয়া অঞ্চলেও লিখন পদ্ধতির আবিষ্কার হয়। আমরা ওখানে জানি একটি লিখন পদ্ধতি আবিষ্কার হয়, তার নাম কিলকাকর অথবা কিউনিফর্ম লিখন পদ্ধতি। চীনও এরকম ভাবে লিখন পদ্ধতি আবিষ্কার করে। আর সভ্যতার আরেকটি কথা হলো, প্রত্যেকটি সভ্যতা, বিশেষ করে এই যে প্রাচীন যে চারটি সভ্যতার কথা বললাম, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা, চারটি সভ্যতাই
নদীভিত্তিক সভ্যতা, অর্থাৎ এই 4টি সভ্যতার গোড়াপত্তন হয়েছে নদীর তীরে। কাজেই সভ্যতা নদীর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল বলে আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা চলে যাব ঐতিহাসিক যুগ। আমরা জেনেছি প্রাগৈতিহাসিক যুগের অপর নাম পাথরের যুগ। পাথরের যুগ 3 প্রকার: পুরোপলীয় যুগ, মধ্যপলীয় যুগ, তারপর নবপলীয় যুগ। এমনিভাবে ঐতিহাসিক যুগও আমরা কয়েক প্রকার দেখতে পাই। ঐতিহাসিক যুগ আমরা দেখতে পাই 4 প্রকার। কি কি? 1 প্রাচীন যুগ, 2 মধ্যযুগ, 3 আধুনিক যুগ, 4 উত্তর আধুনিক যুগ। উত্তর আধুনিক যুগকে আমরা অত্যাধুনিক যুগ বলতে পারি। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, উত্তর আধুনিক যুগ এগুলো অঞ্চলভেদে এগুলির পরিধি বেশ কম আছে। ইতিহাস পাঠ করলে আমরা দেখতে পাই যে অঞ্চলে মধ্যযুগ ওই অঞ্চলে এখনো প্রাচীন যুগ, আবার যে অঞ্চলে আধুনিক যুগ ওই অঞ্চলে এখনো মধ্যযুগ। কাজে অঞ্চলভেদে ঐতিহাসিক যুগের এই যে 4টি প্রকারভেদ আমি দেখিয়েছি, সেইগুলো অঞ্চলভেদে আমাদেরকে বুঝে নিতে হবে। আর আরেকটি কথা বলে রাখা ভালো, আমি যে এই যে ইতিহাসে যুগ বিভাজন দেখাচ্ছি, প্রেক্ষিত, আধুনিক, ইউরোপ, তো প্রকৃতপক্ষে ইতিহাসে কাল পর্ব বা যুগ বিভাজন করা ইতিহাস সম্মত নয়। তারপরেও ইতিহাস পাঠকদের কাছে, ইতিহাস অনুরাগীদের কাছে ইতিহাস বোঝার সুবিধার্থে যুগ বিভাজন সম্পর্কে ধারণা আমাদের প্রয়োজন এবং যুগ বিভাজন আমাদের করতেই হয় ইতিহাসকে সহজভাবে বোঝার স্বার্থে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক যুগের যে 4 প্রকার আমি বললাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, উত্তর আধুনিক যুগ, এগুলোর একটু ব্যাখ্যা এখন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলেছি ঐতিহাসিক যুগ 4 প্রকার, প্রাচীন যুগ। এখন আমরা প্রাচীন যুগ কাকে বলে, মধ্যযুগ কাকে বলে, আধুনিক যুগ কাকে বলে, উত্তর আধুনিক যুগ কাকে বলে এ সম্পর্কে খুব সহজে জেনে নিব, যাতে মনে রাখতে পারো এবং বুঝতে পারো। আমরা এক কথায় বলতে পারি ঐতিহাসিক যুগের প্রথম পর্বকে বলা হয় প্রাচীন যুগ। ঐতিহাসিক যুগের দ্বিতীয় পর্বকে বলা হয় মধ্যযুগ। ঐতিহাসিক যুগের তৃতীয় পর্বকে আধুনিক যুগ বলা হয়। ঐতিহাসিক যুগের চতুর্থ পর্বকে উত্তর আধুনিক যুগ বলা হয়। আশা করি এই জিনিসগুলো সহজেই তোমরা মনে রাখতে পারবে এবং ইতিহাসের যুগ বিভাজন তোমরা সহজেই অনুধাবন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত যে জিনিসটা আলোচনা করলাম, আমি আমার আলোচনার শিরোনামে উল্লেখ করেছি। আজকের লেকচারের শিরোনাম ইতিহাসের যুগ বিভাজন বা কাল বিভাজন, প্রেক্ষিত, আধুনিক, ইউরোপ। এই পর্যায়ে আমরা চলে যাব ঐতিহাসিক যুগের যে কাল পর্ব বা যুগ বিভাজন ইউরোপের ক্ষেত্রে কিভাবে হয়, ইউরোপের ক্ষেত্রে তার পরিধি আমরা এই মুহূর্তে জেনে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক যুগ ইউরোপের ক্ষেত্রে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখি কিভাবে
ঐতিহাসিক যুগ দেখা যায়। ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ কাকে বলা হয়? ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ বলা হয় প্রাগৈতিহাসিক যুগ থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ক্ষেত্রে প্রাচীন যুগ বলা হয়। আবার 476 খ্রিস্টাব্দ থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ক্ষেত্রে মধ্যযুগ বলা হয়। 1789 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ইউরোপের ক্ষেত্রে আধুনিক যুগ বলা হয়। এখানে একটি জিনিস উল্লেখ্য যে আমাদের আজকের যে পত্রে কোর্সের যে শিরোনাম, তার নাম কি? আধুনিক ইউরোপের ইতিহাস, 1789 থেকে 1945, অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অথবা জাতিসংঘের প্রতিষ্ঠা পর্যন্ত আধুনিক যুগ। তা আমাদের পেপারটির নাম আধুনিক ইউরোপের ইতিহাস, এর সীমানা 1789 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। আবার 1945 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে ইউরোপের ক্ষেত্রে উত্তর আধুনিক যুগ বলা হয়। এই যে যুগের বিভাজন আমি এখানে তুলে ধরছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, উত্তর আধুনিক যুগ, এই যে একটা সময়ের পরিধি উল্লেখ করলাম, এই পরিধিটুকু আবারও বলছি এটা ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য। এই পরিধি আমাদের বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অথবা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে যাব, যেহেতু ইউরোপের ক্ষেত্রে আমরা যুগ বিভাজন দেখলাম, এখন আমরা যাব বাংলার ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলার ক্ষেত্রে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বাংলার ক্ষেত্রে প্রাচীন যুগ বলা হয়। 1204 কেন বিখ্যাত তোমরা কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি। 1204 সালে এখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাদেশে রাজনৈতিকভাবে মুসলিম শাসন চালু করেন। আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, যতদিন পর্যন্ত আমাদের এই বাংলা টিকে থাকবে ততদিন পর্যন্ত লোকজন শ্রদ্ধা করে এখতিয়ারউদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে স্মরণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রাগৈতিহাসিক যুগ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল উল্লেখ করলাম, এগুলোর মধ্যে কোন কোন যুগের ইতিহাস থাকবে সেটা আমরা কিন্তু অনেকেই জানি। এখানে থাকবে মৌর্য যুগের কথা থাকবে, মৌর্য উত্তর যুগের কথা থাকবে, রাজা শশাঙ্কের কথা থাকবে, পাল বংশের কথা থাকবে, সেন বংশের কথা থাকবে এই সময়কালটার মধ্যে। তারপরে আলেকজান্ডার ভারত আক্রমণ করছিলেন, তারই একটা প্রেক্ষাপট এখানে থাকবে। তিনি ওখানে গঙ্গা রিডু কথা এসেছে। এই কথাগুলো প্রাগৈতিহাসিক যুগ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের মধ্যে থাকবে। এ পর্যায়ে আমরা চলে যাব মধ্যযুগের কথা। আমাদের বাংলার ক্ষেত্রে 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়। আমরা জানি 1757 সালে কেন বিখ্যাত? 1757 সাল এর জন্য বিখ্যাত যে 1757 সালে পলাশী যুদ্ধ হয়, এবং অনেকের মতে 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের বাংলাতে আধুনিক যুগের সূচনা হয়। আবার কারো মতে 1204 থেকে 1765 সাল পর্যন্ত মধ্যযুগ, 1765 সাল থেকে প্রকৃতপক্ষে আধুনিক যুগের সূচনা ঘটে। তা আমরা এখানে জিনিসটা এইভাবে দেখিয়েছি, 1204 থেকে 1757 পর্যন্ত সময়কালকে
মধ্যযুগ বলা হয়। এ পর্যায়ে যাব আমরা আধুনিক যুগ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। বাংলার ক্ষেত্রে 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আধুনিক যুগ বলা হয়। 1947 কেন বিখ্যাত? 1947 সালে আমরা জানি ভারত এবং পাকিস্তানের বিভক্তি হয়। 1947 সালের 14 আগস্ট পাকিস্তানের অভ্যুদয় হয়। 1947 সালের 15 আগস্ট ভারতের অভ্যুদয় হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব উত্তর আধুনিক যুগ তথা অত্যাধুনিক যুগের। আমাদের বাংলার ক্ষেত্রে 1947 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে উত্তর আধুনিক যুগ বলা হয় অথবা অত্যাধুনিক যুগ বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা যাব, এই যে বললাম প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, উত্তর আধুনিক যুগ, আমরা কিভাবে বুঝবো এটা প্রাচীন যুগ, ওই সময়টা মধ্যযুগ, ওই সময়টা আধুনিক যুগ, ওই সময়টা উত্তর আধুনিক যুগ। এই যে যুগগুলো আছে, যুগগুলোর কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা ধারণা নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো, বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো এই বৈশিষ্ট্যগুলো ওই যুগের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগের কতগুলো বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখে বা পরে আমরা নির্ধারণ করতে পারবো এই বৈশিষ্ট্যগুলো প্রাচীন যুগের। প্রাচীন যুগের অর্থনীতি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো প্রাচীন যুগের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, দাস প্রথা নির্ভর। প্রাচীন যুগের ধর্মনীতি বা ধর্মচিন্তা যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো প্রাচীন যুগের ধর্মনীতি ছিল দেবতা নির্ভর। যদিও প্রাচীন যুগের ধর্মনীতি দেবতা নির্ভর ছিল, কিন্তু প্রাচীন যুগে ধর্মীয় ক্ষেত্রে কোনো গোঁড়ামি ছিল না, উদারতা ছিল, ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করতো না। এটা কি প্রাচীন যুগের একটি বড় বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। এবার রাজনীতির ক্ষেত্রে, প্রাচীন যুগের রাজনৈতিক অবস্থা যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পারবো তখন রাজতন্ত্র বিরাজমান ছিল, রাজা রাষ্ট্র চালাইতেন এবং অনেক সময় রাজা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে ভাবতেন এবং তিনি এই প্রচার করতেন রাজার আদেশ মানো করা মানে ঈশ্বরের আদেশ মেনে নেওয়া, আর রাজার আদেশ পালন করলে ঈশ্বর খুশি হবেন, তোমরা স্বর্গ পাবে। এই ধরনের মতবাদ প্রাচীন যুগে বিরাজমান ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগের সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি তখন দেখব আমরা সমাজে দুই স্তর বিশিষ্ট দুটি শ্রেণী ছিল, অর্থাৎ দুটি স্তর ছিল, উচ্চ শ্রেণী, নিচু শ্রেণী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা প্রাচীন যুগের বৈশিষ্ট্য কি, অর্থনীতির ক্ষেত্রে, ধর্মনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য বিরাজমান এর সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখো, প্রাচীন যুগের বৈশিষ্ট্য সম্পর্কে যদি তোমরা কোথাও দেখো, তোমরা ধরে নিতে পারবে এই বৈশিষ্ট্যগুলো প্রাচীন যুগের বৈশিষ্ট্য। এরপর যে আমরা চলে যাব মধ্যযুগের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যযুগের বৈশিষ্ট্য, মধ্যযুগের অর্থনীতি। মধ্যযুগের অর্থনীতি ছিল বাণিজ্য নির্ভর অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, আর পুঁজিবাদ অর্থনীতি ছিল সামন্ততন্ত্র। নতুন নতুন নগরের উদ্ভব হয়, নতুন নতুন বন্দরের উদ্ভব হয়, এগুলো ছিল কি মধ্যযুগের অর্থনীতির বৈশিষ্ট্য।
এবার মধ্যযুগের ধর্মনীতি বা ধর্মচিন্তা কেমন ছিল? মধ্যযুগের ধর্মনীতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পারবো মধ্যযুগের ধর্মকে পুরা নিয়ন্ত্রণ ধর্মনীতি ছিল গির্জা নির্ভর, এবং পোপের যথেষ্ট প্রাধান্য ছিল। তবে মধ্যযুগে ধর্মনীতি পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি মধ্যযুগে ধর্মীয় গোঁড়ামি ছিল প্রচুর। মধ্যযুগে জ্ঞান বলতে ধর্মীয় জ্ঞানকে বোঝাতো, ধর্মীয় জ্ঞানের বাইরে কিছু জানা ও বোঝা নিষিদ্ধ ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর ধর্মনীতির ক্ষেত্রে তখন ধর্মীয় সংস্কারকে তারা কুসংস্কার মনে করত। এগুলি ছিল মধ্যযুগের ধর্মনীতির বা ধর্মচিন্তার বৈশিষ্ট্য। এরপর যে আমরা চলে যাব মধ্যযুগের রাজনীতি কেমন ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যযুগের রাজনৈতিক অবস্থা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো তখন রাজা, রাজতন্ত্র তো ছিলই, রাজা নেতৃত্ব দিত প্রাচীন যুগের মতন। তবে এখানে মাঝে মাঝে কি করত? পোপ হস্তক্ষেপ করত, শাসনযন্ত্রে মাঝে মাঝে পোপ হস্তক্ষেপ করত। এ নিয়ে পোপ এবং রাজার মধ্যে বিরোধ চলছিল। এটা মধ্যযুগের একটা বৈশিষ্ট্য। মধ্যযুগের সমাজনীতি যদি আমরা পর্যালোচনা করি, তখন দেখবো আমরা মধ্যযুগে তিনটি শ্রেণী ছিল, অর্থাৎ তিন স্তর ছিল। প্রাচীন যুগে সমাজ ছিল 2 স্তর বিশিষ্ট, আর মধ্যযুগের সমাজ ছিল 3 স্তর বিশিষ্ট। এই পর্যায়ে আমরা জেনে নিই অভিজাত কারা। অভিজাত হলেন যারা সামরিক বাহিনী নেতৃত্ব দিতেন। যাজক কারা? যাজক হলো তারাই যারা ধর্মীয় নেতৃত্ব দিতেন। সবচেয়ে বড় কথা হলো অভিজাত এবং যাজক এই দুই শ্রেণী মিলে তাদের রাজ্যের যত জমি আছে সমস্ত জমির মালিক এই দুই শ্রেণীর অধীনে ছিল। কৃষকরা তাদের অধীন ছিল এবং কৃষকরা তাদের কাছে অবহেলিত ছিল। তো এগুলো ছিল মধ্যযুগের সমাজনীতির বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব আধুনিক যুগের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। আধুনিক যুগের বৈশিষ্ট্য, আধুনিক যুগের অর্থনীতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাবো আধুনিক যুগের অর্থনীতি ছিল শিল্প বিপ্লব। আধুনিক যুগের অর্থনীতি ছিল কারখানা নির্ভর শিল্প অর্থনীতি। আধুনিক যুগের ধর্মনীতি বা ধর্মচিন্তা যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পাই আধুনিক যুগে যুক্তিবাদের প্রাধান্য। এখানে ধর্মীয় সংস্কার আন্দোলন হয়েছে, একটা উদারতা এসেছে। ধর্মীয় গোড়ামি থেকে তারা এই যুগে বের হয়ে আসতে পারছে। এটা কি আধুনিক যুগের একটি বড় বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক যুগের রাজনীতির দিকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পারবো আধুনিক যুগে কয়েকটি রাজবংশের মাধ্যমে জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয়। যে বৈশিষ্ট্যটুকু মধ্যযুগে ছিল না, প্রাচীন যুগে ছিল না। আধুনিক যুগের সমাজনীতি যদি পর্যালোচনা করি, আমরা দেখতে পারবো আধুনিক যুগে সমাজ অবস্থার দিকে তাকালে আমরা দেখতে পারবো মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ ঘটেছে। নগরের উদ্ভব হয়েছে, নাগরিক বিকাশ ঘটেছে, প্রচুর শহরের তৈরি হয়েছে, প্রচুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এগুলি ছিল আধুনিক যুগের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা চলে যাব উত্তর আধুনিক যুগের বৈশিষ্ট্য তথা
অত্যাধুনিক যুগের বৈশিষ্ট্যের দিকে। উত্তর আধুনিক যুগের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি অর্থনীতির দিকে যদি পর্যালোচনা করি, উত্তর আধুনিক যুগের অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, অর্থাৎ বর্তমান যুগটা হলো উত্তর আধুনিক যুগ। এই উত্তর আধুনিক যুগে অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বিরাজমান। এই যুগের রাজনীতির দিকে যদি আমরা পর্যালোচনা করে আমরা দেখতে পারবো পৃথিবীর অনেক দেশই ধর্মনিরপেক্ষতা বিরাজমান। ধর্মনিরপেক্ষতাকে সবাই সাদরে গ্রহণ করছে। উত্তর আধুনিক যুগের রাজনীতির দিকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পারবো উত্তর আধুনিক যুগের রাজনীতিতে স্নায়ুযুদ্ধ, বিশেষ করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ অনেক দিন যাবৎ এর আগে বিরাজমান ছিল, যদিও স্নায়ুযুদ্ধ বিরাজমান। স্নায়ুযুদ্ধ কখনো আমেরিকা রাশিয়া, এখন এটা বিরাজমান আবার রাশিয়ার সাথে আছে, বর্তমানে চলছে চীনের সাথে। তারপর মহাকাশ গবেষণা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক ইউরোপের ইতিহাস একটি চাঞ্চল্যকর ইতিহাস। আমি তোমাদেরকে বলছি, যারা আধুনিক যুগ ইউরোপের ইতিহাস ভালোভাবে অনুধাবন করতে পারে তারা যে কোনো ইতিহাস খুব ভালোভাবে অনুধাবন করতে পারবে। আর আধুনিক ইউরোপের ইতিহাস এটা সারা বিশ্বের সকল শ্রেণীর লোকের নিকট খুবই প্রিয়। তা আমাদের সাবজেক্টের নাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। তা আমরা যদি আধুনিক ইউরোপের ইতিহাস এই পত্রটি যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে অন্য যে কোনো ইতিহাস, যেমন মধ্যপ্রাচ্যের ইতিহাস, জাপানের ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস, আমেরিকার ইতিহাস, তুর্কিদের ইতিহাস, ওসমানীয় সুলতানদের ইতিহাস, বাংলার ইতিহাস, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, তারপরে বাংলার সুলতানি যুগ, বাংলার মুঘল যুগ, আরো যে ধরনের ইতিহাসগুলো আছে এই ইতিহাসগুলো আমরা সহজেই অনুধাবন করতে পারবো। ইতিহাস পাঠক বা ইতিহাসের যারা অনুরাগী এবং যারা ঐতিহাসিক তারা কিন্তু ইতিহাস যেভাবে অনুধাবন করতে পারে, যারা ইতিহাসের শিক্ষার্থী নয়, যারা ইতিহাস অনুরাগী নয় তারা ওইভাবে অনুধাবন করতে পারে না। তবে কেউ যদি ইতিহাস চর্চা করে তাহলে তারা আবার ঠিকই সেভাবে অনুধাবন করতে পারবে। আমরা একজন বিখ্যাত ঐতিহাসিক যে ব্যক্তির নাম জানি বাংলার ইতিহাসের ক্ষেত্রে, যিনি একটি গ্রন্থ লিখেছেন বাঙালির ইতিহাস আদি পর্ব, নিহার রঞ্জন রায়। তিনি কিন্তু ব্যক্তিগতভাবে সিলেট এমসি কলেজ থেকে কমার্সে ডিগ্রি পাশ করেছেন। ডিগ্রি পাশ করে তিনি কলকাতা চলে যান। ওখানে গিয়ে তিনি একটা সময় একটি ইতিহাস লিখেন, এই বইটির নাম বাঙালির ইতিহাস। তার ব্যাকগ্রাউন্ড ছিল কমার্স, কিন্তু তিনি এটা চর্চা করেছেন, লিখেছেন, এবং তিনি শুধু ছোটখাটো ঐতিহাসিক নয়, তিনি একজন নামকরা ঐতিহাসিক। আমাদের ইতিহাসের গবেষকদের নিকট নিহার রঞ্জন রায়ের গ্রন্থটি অত্যন্ত গ্রহণযোগ্য, এবং যারা ইতিহাস গবেষণা করে তাদের নিকট এই বইটি ছাড়া বাংলার ইতিহাসের ক্ষেত্রে কেউ যদি গবেষণা করতে চায় তাহলে বাঙালির ইতিহাস আদি পর্ব এই গ্রন্থটি ছাড়া কোনো কেউ যদি গবেষণা করতে চায় তাহলে তার গবেষণাটি পরিপূর্ণ হবে না বলে অনেক ঐতিহাসিকদের নিকট প্রতিষ্ঠিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় শেষ প্রান্তের দিকে এসে পড়ছি। তো যেহেতু আমাদের বিষয়টির নাম আধুনিক ইউরোপের ইতিহাস,
আধুনিক ইউরোপের ইতিহাসের মধ্যে আমরা যদি সমাজের দিকে যাই, আধুনিক ইউরোপের সমাজ ব্যবস্থার দিকে পর্যালোচনা করলে দেখতে পাবো বিশ্বপল্লী মতবাদ এখন আছে, অর্থাৎ সারা বিশ্বের যতগুলো গ্রাম আছে একটি গ্রামকে কেন্দ্র করে সারা বিশ্বের সমস্ত গ্রামগুলোকে একই জায়গাতে এনে উন্নয়নের জন্য যে ধরনের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে বলা হয় বিশ্বপল্লী মতবাদ। তারপরে বিশ্বায়ন মতবাদ এখন বর্তমানে বিরাজমান আছেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে যাব রেনেসার দিকে। রেনেসার নাম আমরা সবাই কম বেশি শুনেছি। রেনেসা এটি ইংরেজি শব্দ, এর মূল কথা হলো পুনর্জাগরণ বা নবজাগৃতি। রেনেসা যুগের অন্যতম বৈশিষ্ট্য যুক্তিবাদ। রেনেসা এর মানে হলো সমাজের সর্বক্ষেত্রে একটি নবজাগরণ। এ পর্যায়ে আমরা চলে যাব ইউরোপে নবজাগরণ। ইউরোপে নবজাগরণ কিভাবে ঘটেছে, ইউরোপে নবজাগরণে কতগুলো ধারা আছে সেটা আমরা এখন একটু দেখব। ইউরোপে নবজাগরণের ধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত সমাজের বিকাশ ঘটে, ভৌগোলিক আবিষ্কার উপনিবেশ স্থাপন হয়, বিজ্ঞান চর্চা হতে থাকে, বিজ্ঞানের মাধ্যমে অনেক নতুন নতুন আবিষ্কার হয়, জলপথ আবিষ্কার হয় এবং এর প্রভাব পড়ে। এইভাবে ইউরোপে নবজাগরণের বিস্তার ঘটে। এ পর্যায়ে আমরা চলে যাব জ্ঞান দীপ্তির যুগ। শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, এ দুটোর নাম আমরা শুনেছি। ইউরোপে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব ইউরোপকে আধুনিক পথের নির্দেশ দেয়। শুধু ইউরোপ কেন, সারা বিশ্বের সকল মানুষকে আধুনিক পথের নির্দেশ দেয়। শিল্প বিপ্লবের যে মর্মবাণী এবং শিল্প বিপ্লব মানে যান্ত্রিক বিপ্লব। ফরাসি বিপ্লবের যে মূলবাণী তিনটি, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এই জিনিসগুলো শুধু ফ্রান্সের কেন, সারা বিশ্বের মানুষের দাবি। এই শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব ইউরোপকে আধুনিক পথের নির্দেশ দেয়। ফলে ইউরোপের সমাজে সৃষ্টি হয় জ্ঞান দীপ্তির যুগ। আমরা জানি শিল্প বিপ্লব মানে যান্ত্রিক বিপ্লব। শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে, আর ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফ্রান্সে। পার্থক্য হলো এই, শিল্প বিপ্লবের মাধ্যমে পুরাতন সমাজ ব্যবস্থা অপরিবর্তিত থাকে, আর ফরাসি বিপ্লবের মাধ্যমে পুরাতন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা পুরোপুরি ভেঙে যায়। তবে কথা হলো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কথা হলো পুরাতন ব্যবস্থা রেখে আমরা জ্ঞান চর্চা করব, আর ফরাসি বিপ্লবের মূল কথা ছিল পুরাতন ব্যবস্থা ভেঙে ফেলো, নতুন ব্যবস্থা কায়েম করো। তো এইভাবে তারা জ্ঞান চর্চার দিকে অগ্রসর হয়, এজন্য এই সময়টাকে বলা হয় জ্ঞান দীপ্তির যুগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাসে যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করতে গিয়ে এবং প্রেক্ষিত আধুনিক ইউরোপ এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি যে সমস্ত গ্রন্থের সহায়তা নিয়েছি, এই গ্রন্থগুলোর মধ্যে একটি হলো এই ডক্টর ইমরান জাহান, আধুনিক ইউরোপের ইতিহাস। ডক্টর ইমরান জাহান তিনি আমার গবেষণা কর্মের সুপারভাইজার স্যার ছিলেন এবং তিনি যে বইটি লিখেছেন তার নাম আধুনিক ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, এই শিরোনাম দিয়ে। ডক্টর ইমরান জাহান স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। এরপর যে গ্রন্থটি থেকে আমি সহযোগিতা নিয়েছি তার নাম ডক্টর শামসুজ্জামান। তিনি লিখেছেন ইতিহাস ও ঐতিহাসিক, এবং এই গ্রন্থটি অত্যন্ত সহজ এবং সরল ভাষায় লিখেছেন। যে কোনো পাঠক এই গ্রন্থটি যদি পড়ে সে এ সম্পর্কে, অর্থাৎ ইতিহাসের যুগ বিভাজন সম্পর্কে সে স্পষ্টভাবে ধারণা অর্জন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই পর্যন্ত যা আলোচনা করেছি, এই আলোচনা থেকে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।